প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আমরা এর পূর্বের ক্লাসে সম্ভাবনা অধ্যায়ের 13টি সংজ্ঞা শিখেছিলাম। আশা করি সবাই সেগুলো বুঝেছো এবং রিভিশন দিয়েছো। আজকে আমরা সম্ভাবনা চ্যাপ্টারের পরবর্তী সংজ্ঞাগুলো শিখব। আমাদের 14 নম্বর সংজ্ঞাটি হলো সম্ভাবনার গাণিতিক বা অবরোহী সংজ্ঞা। কোন একটি দৈব পরীক্ষণের একটি ঘটনার অনুকূল ফলাফল সংখ্যা এবং মোট ফলাফল সংখ্যার অনুপাতকে উক্ত ঘটনার সম্ভাবনা বলা হয়। এটি হলো সম্ভাবনার অবরোহী বা গাণিতিক সংজ্ঞা। সূত্রটি হলো probability of A সমান সমান number of A divided by number of S। এখানে A হলো একটি ঘটনা, আর নাম্বার অফ এ দিয়ে বোঝানো হচ্ছে এর অনুকূল ফলাফল সংখ্যা এবং নাম্বার অফ এস দিয়ে বোঝানো হচ্ছে নমুনা ক্ষেত্রের মোট ফলাফল সংখ্যা। এই সংজ্ঞাটি প্রয়োগ করতে হলে আমাদের তিনটি শর্ত মেনে নিতে হবে। এক নম্বর শর্ত হলো নমুনা ক্ষেত্রটি সম্পূর্ণ হতে হবে, অর্থাৎ কোনো ফলাফল অজানা থাকা চলবে না। দুই নম্বর শর্ত হলো নমুনা ক্ষেত্রের প্রত্যেকটি ফলাফলকে সমসম্ভাব্য হতে হবে, অর্থাৎ কোন একটি ফলাফল অধিক গুরুত্ব পাবে না। তিন নম্বর শর্তটি হলো নমুনা ক্ষেত্রের ফলাফলগুলো পরস্পর বর্জনশীল হবে, অর্থাৎ প্রত্যেকটি ফলাফল পৃথক পৃথক হবে। আমরা একটি উদাহরণের মাধ্যমে সংজ্ঞাটি স্পষ্ট করতে পারি। আমরা সবাই জানি একটি ছক্কা নিক্ষেপ করা হলে নমুনা ক্ষেত্রটি হবে 1 2 3 4 5 6। ধরি এ একটি ঘটনা, 3 এবং 6 হলো তার নমুনা বিন্দু। তাহলে এই ঘটনার সম্ভাবনা হবে probability of A সমান সমান number of A divided by number of S। তাহলে এখানে number of A কত? কয়টা নমুনা বিন্দু? দুটি, তাহলে 2। number of S এখানে 1 2 3 4 5 6 6টি নমুনা বিন্দু, সেখানে এখানে 6। তাহলে এটা কাটাকাটি করে হলো 1/3। তাহলে আমরা বলতে পারি এই ঘটনার সম্ভাবনা হলো 1/3। এখানে মনে রাখতে হবে এখানে শেষে 6 আছে, সেজন্য এখানে 6 হয়েছে, বিষয়টা সেরকম না। বিষয়টা হলো এখানে আমরা গুণে দেখেছি কয়টা নমুনা বিন্দু, সেটাই হলো নাম্বার অফ এস। যদি এখানে উদাহরণস্বরূপ এখানে যদি 10 থাকতো, তাহলেও কিন্তু আমরা এখানে নাম্বার অফ এস সমান 6ই হতো। ঠিক আছে, আশা করি তোমরা সংজ্ঞাটি বুঝতে পেরেছো। আমরা পরবর্তী সংজ্ঞাতে যাচ্ছি। সম্ভাবনার আরোহী সংজ্ঞা। একটি দৈব পরীক্ষণে মনে করি কোন একটি চেষ্টা n বার করা হয়েছে, কোন একটি ঘটনা A যা কিনা m বার সংগঠিত হয়েছে, অর্থাৎ চেষ্টা করা হয়েছে n বার, এর মধ্যে আমার যে কাঙ্ক্ষিত ঘটনাটি A, সেই ঘটনাটা m বার সংগঠিত হয়েছে। তাহলে এই যে m ডিভাইডেড বাই n, এটার সীমাস্থ মানকে লিমিট n টেন্ডস টু ইনফিনিটি, এই যে সীমাস্থ মান, এই সীমাস্থ মানকেই বলা হবে উক্ত ঘটনার সম্ভাবনা। বিষয়টা একটু স্পষ্ট করি। মনে করো তুমি একটি ছক্কা নিক্ষেপ করছো। তাহলে ছক্কা নিক্ষেপের নমুনা ক্ষেত্রটি আমরা জানি 1 2 3 4 5 6। এই একটি ঘটনা আমরা ধরে নিলাম 1 3 4। এখন দেখো, মনে করো ছক্কাটা তুমি 10 বার নিক্ষেপ করেছো। তাহলে 10 বার নিক্ষেপ করেছো এবং এই ঘটনাটি 5 বার ঘটেছে। তাহলে আমাদের n এর মান হলো 10 আর m এর মান হলো 5। তাহলে আমাদের মান হলো 5/10। আমি যদি ছক্কাটা আরো একবার নিক্ষেপ করি, তাহলে এখানে 10 এর জায়গায় স্পষ্ট ভাবে এটা 11 হয়ে যাবে। এবং এই যে 11তম বার যদি এই ঘটনাটা ঘটে, তাহলে এখানে হবে 6, যদি না ঘটে তাহলে হবে 5। আমরা ধরে নিলাম এটা ঘটেছে, তাহলে এটা হবে 6/11। এভাবে আমি করতেছি, করতে করতে মনে করো আমি 2000 বার নিক্ষেপ করে ফেলছি। 2000 এর মধ্যে এই ঘটনাটা 1000 বার ঘটেছে।
এবং আরো একবার যখন আমি নিক্ষেপ করব তাহলে আমার কত হচ্ছে এখানে 2001। আর এখানে ঠিক আগের মতোই যে 11তম বার এই ঘটনাটা যদি ঘটে তাহলে 6 হবে, না হলে 5 হবে বলেছিলাম। ঠিক একই ভাবে এখানে 2001তম বার যদি এই ঘটনাটা ঘটে তাহলে এখানে হবে 1001, না ঘটলে এখানে হবে 1000। তাহলে আমরা এখানে ধরলাম সেটা ঘটেছে, তাহলে এখানে হলো 1001। এখন আমরা যদি আমরা এই দুটো সংখ্যার মধ্যে ব্যবধান দেখি তাহলে আমরা দেখব এই দুটো সংখ্যার মধ্যে ব্যবধান এই দুটি সংখ্যার তুলনায় বেশি। তার মানে আমরা বুঝতে পারতেছি যে যতই আমরা নিক্ষেপের সংখ্যা বাড়াচ্ছি পরপর দুটি ফলাফল খুব ক্লোজ হয়ে যাচ্ছে, অর্থাৎ এক ফলাফল ব্যবধান অলমোস্ট শূন্য হয়ে যাচ্ছে। আর ব্যবধান যখন শূন্য হয়ে যাবে তখন বুঝতে হবে সংখ্যাটি একটি সংখ্যায় রূপান্তর হয়ে যাবে। এই যে একটি সংখ্যায় রূপান্তর হচ্ছে ওই সংখ্যাটাকেই বলা হবে উক্ত ঘটনার সম্ভাবনা। এটাই হলো সম্ভাবনার আরোহী সংখ্যা। তাহলে কি দাঁড়াচ্ছে হলো n এর মান যদি বর্ধিত করা হয়, অনেক বর্ধিত করা হয়, 10 11 12 এভাবে করতে করতে দেখো 2000 2001 বার এভাবে অসীম বার যদি করা হয় তাহলে এই m ডিভাইডেড বাই n একটি নির্দিষ্ট সংখ্যায় রূপান্তর হয়ে যাবে। ওই নির্দিষ্ট সংখ্যাটাকে বলবো আমরা উক্ত ঘটনার সম্ভাবনা। এই যে n অসীম সংখ্যক বার করা হচ্ছে এটাই এই লিমিট n টেন্ডস টু ইনফিনিটি দ্বারা বোঝানো হচ্ছে। এখানে lt সংক্ষেপে লেখা হয়েছে, এটার পূর্ণাঙ্গ রূপ হলো লিমিট। এর পূর্ণাঙ্গ রূপ হলো লিমিট। এখানে একটি অ্যারো চিহ্ন দেওয়া হয়েছে, এই অ্যারো চিহ্নটাকে বলা হয় টেন্ডস টু, মানে ধাবিত হওয়া, টেন্ডস টু। এখানে একটা চিহ্ন দেওয়া হয়েছে, এটা আমরা অবশ্য আগে থেকেই জানি, এটাকে বলা হয় ইনফিনিটি। এই সংজ্ঞাটি আমরা আমাদের অঙ্কের ক্ষেত্রে আমরা প্রয়োগ করব না, আমাদের শুধুমাত্র সংজ্ঞাটা শিখলেই চলবে। আমাদের পরীক্ষায় সাধারণত সংজ্ঞাটাই আসতে পারে। তাহলে সংজ্ঞাটা আমরা খুব এভাবে দিব যে একটি দ্রব্য পরীক্ষণে কোনো একটি চেষ্টা যদি n বার করা হয় এবং কোনো একটি ফলাফল কোনো একটি ঘটনা যদি m বার সংঘটিত হয় তবে তাদের অনুপাতের সীমাস্থ মানকে উক্ত ঘটনার সম্ভাবনা বলা হয়। তাহলে আমরা পরবর্তী সংজ্ঞায় যাচ্ছি। সম্ভাবনার স্বতঃসিদ্ধ সংজ্ঞা। ধরি কোন একটি দ্রব্য পরীক্ষণে নমুনা ক্ষেত্র S এবং কোন একটি ঘটনা A, তাহলে প্রবাবিলিটি অফ A কে এই ঘটনার সম্ভাবনা বলা হবে যদি এটি তিনটি শর্ত মেনে চলে। এক নম্বর শর্ত হলো probability of A greater than or equal to 0, অর্থাৎ এটা কখনো নেগেটিভ হতে পারবে না, শূন্য অথবা শূন্য থেকে বড় হবে। দুই নম্বর শর্ত হলো probability of S সমান সমান 1 হবে, অর্থাৎ নমুনা ক্ষেত্রের সম্ভাবনা 1 হবে। তিন নম্বর শর্ত হলো A1 A2 A3 ডট ডট এভাবে অনেক ঘটনা হতে পারে, এরা যদি পরস্পর বর্জনশীল হয় তবে probability of A1 union A2 union A3 union ডট ডট সমান সমান probability of A1 plus probability of A2 plus probability of A3। এই তিনটি শর্ত যদি এই probability of A মেনে চলে তবেই এই ঘটনার সম্ভাবনাকে probability of A বলা হবে। ঠিক আছে, তাহলে আমরা সবাই বুঝতে পেরেছি সম্ভাবনা স্বতঃসিদ্ধ সংজ্ঞা। আমরা পরবর্তী সংজ্ঞায় যাচ্ছি। নিশ্চিত ঘটনা।
একটি দেব পরীক্ষণে যে ঘটনাটি অবশ্যই সংঘটিত হবে তাকে নিশ্চিত ঘটনা বলা হয়। নিশ্চিত ঘটনার সম্ভাবনা 1 হবে, অর্থাৎ প্রবাবিলিটি অফ এ সমান সমান 1 যদি হয় তখন আমরা এ কে নিশ্চিত ঘটনা বলতে পারবো। এ নিশ্চিত ঘটনা, অর্থাৎ যে ঘটনা অবশ্যই সংঘটিত হবে, যে ঘটনা অবশ্যই সংঘটিত হবে সেটাই হলো নিশ্চিত ঘটনা। তারপরে সংজ্ঞায় আসি আমরা। অনিশ্চিত ঘটনা, একটি দেব পরীক্ষণে যে ঘটনাটি ঘটতেও পারে আবার নাও ঘটতে পারে তাকে অনিশ্চিত ঘটনা বলা হয়। অনিশ্চিত ঘটনার সম্ভাবনা 0 থেকে বড় হবে কিন্তু 1 এর থেকে ছোট হবে। আমরা একটি উদাহরণ দিই। ছক্কা নিক্ষেপ দ্রব্য পরীক্ষণে আমাদের নমুনা ক্ষেত্রটি হবে 1 2 3 4 5 6। এখানে এই একটি ঘটনা ধরলাম 1 3 4। তাহলে এখন তুমি যখন ছক্কাটা নিক্ষেপ করবে তখন এই যে এই ঘটনাটা এটা ঘটতেও পারে আবার নাও ঘটতে পারে। যেমন আমাদের যদি 1 হয় তাহলে বলবো এই ঘটছে, যদি 2 পড়ে তাহলে আমরা বলবো এই ঘটে নাই, তার মানে এটা একটা আনসার্টেন, অনিশ্চিত। আবার 3 বললে বলবো ঘটছে, 4 বললে বলবো ঘটছে, 5 6 বললে বলবো ঘটে নাই। এই যে ঘটতেও পারে আবার নাও ঘটতে পারে, এই ধরনের ঘটনাকেই বলা হয় অনিশ্চিত ঘটনা। এদের সম্ভাবনা হবে 0 থেকে 1 এর মধ্যে, অর্থাৎ মানগুলো এরকম হবে। প্রবাবিলিটি অফ এ, এখানে যদি আমরা মানটা বের করি দেখো কি হয়, নাম্বার অফ এ ডিভাইডেড বাই নাম্বার অফ এস সমান সমান নাম্বার অফ এ 3, এখানে 6 সমান সমান 0.5, অর্থাৎ 0 থেকে বড় কিন্তু 1 এর থেকে ছোট। মানগুলো সবসময় এরকমই হবে, যেরকম 0.1 0.2 0.25 এরকম ভাবে আমাদের 0.89 এরকম ভাবে আমাদের মান আসতে পারে, অর্থাৎ 0 থেকে বড় হবে 1 এর থেকে ছোট হবে। তারপরের সংখ্যাটি হলো অসম্ভব ঘটনা। অসম্ভব ঘটনা, অসম্ভব ঘটনা কি? একটি দেব পরীক্ষণে যে ঘটনাটি কোনো অবস্থাতেই ঘটা সম্ভব নয় তাকে অসম্ভব ঘটনা বলা হয়। যেমন মনে করো তোমাকে বলা হলো ছক্কা নিক্ষেপ করা হয়েছে 7 পড়বে, তাহলে 7 পড়বে, এটা একটি অসম্ভব ঘটনা। যে ঘটনাটি কোনো অবস্থাতেই ঘটবে না সেটাই হলো অসম্ভব ঘটনা। অসম্ভব ঘটনার সম্ভাবনা হলো 0, অর্থাৎ প্রবাবিলিটি অফ এ সমান সমান 0। তাহলে আমরা তিনটি ঘটনা যদি একটু ব্যাখ্যা করি আবার। নিশ্চিত ঘটনা, যে ঘটনা অবশ্যই ঘটবে, তাহলে যে ঘটনা অবশ্যই ঘটবে অবশ্যই এই ঘটনাটি নমুনা ক্ষেত্রের প্রত্যেকটি নমুনা বিন্দুর মাধ্যমেই তৈরি হবে। তার মানে আমরা বলতে পারি নিশ্চিত ঘটনার ক্ষেত্রে এস এবং এ সমান হবে। তারপরে আমরা বলেছি কি অনিশ্চিত ঘটনা, যে ঘটনা ঘটতেও পারে আবার নাও ঘটতে পারে, অর্থাৎ এটার নমুনা বিন্দু সংখ্যা সব সময় নমুনা ক্ষেত্রে নমুনা বিন্দুর সংখ্যার থেকে কম হবে। অর্থাৎ নমুনা ক্ষেত্রের ভিতরে যদি 6টা নমুনা বিন্দু থাকে, এটা এখানে ম্যাক্সিমাম 5টা নমুনা বিন্দু থাকতে পারবে, মিনিমাম একটা, ম্যাক্সিমাম 5টা নমুনা বিন্দু থাকতে পারবে। আর অসম্ভব ঘটনা কি? যে ঘটনা কোনো অবস্থাতেই ঘটবে না, অর্থাৎ এটা একটি ফাঁকা সেট হবে, অর্থাৎ এর কোনো ফলাফলই নমুনা ক্ষেত্রের মধ্যে পাওয়া যাবে না। এই ধরনের ঘটনাকে বলা হবে অসম্ভব ঘটনা। তাহলে আমরা পরবর্তী সংজ্ঞাতে যাচ্ছি, সমসম্ভাব্য ঘটনা। সমসম্ভাব্য কথাটার সাথে আমরা ইতিমধ্যে পরিচয় হয়ে গেছে, অর্থাৎ নমুনা ক্ষেত্রে প্রত্যেকটি ফলাফল যদি কি হয় সমান গুরুত্বপূর্ণ হয় বা সমান গুরুত্ব পায় তখন তাকে বলা হবে সমসম্ভাব্য ফলাফল। ঠিক একইভাবে সমসম্ভাব্য ঘটনাও তাই, অর্থাৎ নমুনা ক্ষেত্রের প্রতিটি ফলাফল আসার সম্ভাবনা সমান হলে তাকে সমসম্ভাব্য ঘটনা অর্থাৎ ইকুয়ালি লাইকলি ইভেন্টস বলে। তারপরে আমাদের আছে হলো শর্তাধীন সম্ভাবনা। শর্তাধীন
শর্তাধীন, কথা থেকেই বোঝা যাচ্ছে শর্তের অধীন, অর্থাৎ শর্ত আরোপ করা হয়েছে তারপরে যে সম্ভাবনা সেটাই হলো শর্তাধীন সম্ভাবনা। যেমন আমরা যদি বলি এই ঘটনাটা ইতোমধ্যে ঘটে গেছে, এই ঘটনাটা ইতোমধ্যে ঘটে গেছে, তাহলে বি ঘটনার সম্ভাবনা কত? তাহলে এটাকে বলা হবে বি গিভেন এ, অর্থাৎ এ ঘটনা ঘটে গেছে এই শর্ত সাপেক্ষে বি এর সম্ভাবনা, এটাকে প্রবাবিলিটি অফ বি গিভেন এ দ্বারা প্রকাশ করা হয়। সূত্রটি কি? সূত্রটা হলো নাম্বার অফ এ ইন্টারসেকশন বি ডিভাইডেড বাই যেটা গিভেন থাকবে সেটা নিচে বসবে নাম্বার অফ এ। এখানে আমরা এটাকে এভাবেও প্রকাশ করতে পারি, প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি ডিভাইডেড বাই প্রবাবিলিটি অফ এ। অর্থাৎ আমাদের অঙ্কের মধ্যে যদি অ্যাভেলেবল ইনফরমেশন যদি প্রবাবিলিটি দেওয়া থাকে তাহলে আমরা প্রবাবিলিটি সূত্রটা ব্যবহার করব। যদি আমাদের নমুনা ক্ষেত্র লেখার অপশন থাকে তাহলে সেই ক্ষেত্রে আমরা এই সূত্রটি প্রয়োগ করব। এখানে এই যে চিহ্নটা দেওয়া হয়েছে এটা কোনোভাবে এভাবে দেওয়া যাবে না বা এইভাবে দেওয়া যাবে না, এটা একদম স্ট্রেট চিহ্ন, একদম সোজা, সুজি নেমে গেছে অনেকটা লম্বের মতো। এই চিহ্নটার নাম কি বলেছি আমি? এই চিহ্নটার নাম হলো গিভেন, অর্থাৎ দেয়া আছে। তাহলে কি প্রবাবিলিটি অফ বি গিভেন এ, অর্থাৎ এ দেয়া আছে এই শর্ত সাপেক্ষে বি ঘটার সম্ভাবনা। তা আমরা একটি উদাহরণের মাধ্যমে সংজ্ঞাটি আরো ক্লিয়ার করি। ছক্কা নিক্ষেপের নমুনা ক্ষেত্রটি আমরা পেয়েছিলাম 1 2 3 4 5 6। আমরা ধরি একটি ঘটনা 1 3 6, বি একটি ঘটনা 3 5। তাই এখন শর্তাধীন সম্ভাবনা আমাদের কি রকম? শর্তাধীন সম্ভাবনা হলো, মনে করো একটা ছক্কা নিক্ষেপ করা হয়েছে, তুমি ডিক্লেয়ার করলে যে এই ঘটনাটি অলরেডি ঘটে গিয়েছে, এই ঘটনাটি ঘটে গিয়েছে, অর্থাৎ এই ঘটনা হয় 1 পড়েছে নতুবা 3 পড়েছে নতুবা 6 এর মাধ্যমে এই ঘটনাটা ঘটে গিয়েছে। এখন আরেকজন বলতে চাচ্ছে যে বি ঘটনার সম্ভাবনা তাহলে কত? তাহলে আমরা কিভাবে প্রকাশ করব? প্রবাবিলিটি বি গিভেন এ। দেখো এখানে 1 পড়লে কিন্তু বি ঘটনা ঘটবে না, 3 পড়লে কিন্তু এর পাশাপাশি বিও ঘটবে, 6 পড়লে কিন্তু শুধুমাত্র এ ঘটবে, বি ঘটবে না। তার মানে এই ঘটনা ঘটার পরেও কিন্তু বি এর কিছু সম্ভাবনা রয়ে গেছে, এই সম্ভাবনাটাই হলো প্রবাবিলিটি বি গিভেন এ। তাহলে এটা সূত্রটা কি? প্রবাবিলিটি বি গিভেন এ সমান সমান আমরা বলেছিলাম নাম্বার অফ এ ইন্টারসেকশন বি ডিভাইডেড বাই নাম্বার অফ এ। তাহলে আমাদের এ ইন্টারসেকশন বিটা লাগবে, তাহলে আমরা ইন্টারসেকশন বিটা এখানে ছোট করে বের করে ফেলি। এ ইন্টারসেকশন বি অর্থাৎ এ এবং বি এর মধ্যে কমন, তার মানে এখানে আছে 3। তাহলে আমরা পেলাম নাম্বার অফ এ ইন্টারসেকশন বি ইকুয়াল টু 1, একটা মাত্র নমুনা বিন্দু কমন আছে। আর নাম্বার অফ এ এখানে কয়টা? 3। আবার ঠিক উল্টোটাও হতে পারে, অর্থাৎ কেউ ডিক্লেয়ার করলো যে বি ঘটনা ঘটে গিয়েছে, তাহলে এই ঘটার সম্ভাবনা কত? তাহলে সেই ক্ষেত্রে আমাদের নাম্বার অফ এ ইন্টারসেকশন বি, আর আমি আগে বলেছি যেটা গিভেন থাকবে সেটা নিচে বসবে, তাহলে এখানে হবে নাম্বার অফ বি। তাহলে নাম্বার অফ এ ইন্টারসেকশন বি আমরা দেখতে পাচ্ছি একটা নমুনা বিন্দু, সেজন্য 1, আর নাম্বার অফ বি আমাদের বি এর মধ্যে আছে দুটো, সেজন্য 2। তাহলে আমরা নিশ্চয়ই বুঝতে পেরেছি যে আমাদের যদি একাধিক ঘটনা থাকে এবং একাধিক ঘটনার মধ্যে যদি মিল থাকে, দ্যাট ইজ তারা যদি অবর্জনশীল হয়, তাহলে একটা ঘটার পাশাপাশি আরেকটা ঘটে যেতে পারে। তা সেই ঘটনার যে সম্ভাবনাটা সেটাই হলো শর্তাধীন সম্ভাবনা। তাহলে আমরা সংজ্ঞাটা কিভাবে লিখব? সংজ্ঞাটা লিখব যে একটি দেব পরীক্ষণে কোন একটি ঘটনা ঘটে গিয়েছে, এই শর্ত সাপেক্ষে অপর একটি ঘটনা ঘটার যে সম্ভাবনা সেটাই হলো শর্তাধীন সম্ভাবনা। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো তোমরা। আমরা পরবর্তী সংজ্ঞায় যাচ্ছি।
অনির্ভরশীল বা স্বাধীন ঘটনা। একটি দ্রব্য পরীক্ষণে কোন একটি ঘটনা অপর ঘটনা দ্বারা প্রভাবিত না হলে তাকে স্বাধীন ঘটনা বলে। অর্থাৎ একটি ঘটনা ঘটবে কি ঘটবে না তা অন্য ঘটনা দ্বারা প্রভাবিত হবে না, এটি হলো স্বাধীন ঘটনা। তা দুটি ঘটনাকে স্বাধীন বলা হবে যদি তাদের একত্রে ঘটার সম্ভাবনা, অর্থাৎ probability of A intersection B সমান সমান probability of A into probability of B হয়। এটা আমাদের অঙ্কে প্রয়োজন হয় যে আমাদের দুটি ঘটনা দেওয়া থাকে, আমাদের স্বাধীনতা পরীক্ষা করতে হয়। সেই ক্ষেত্রে আমরা A intersection B এর সম্ভাবনা বের করব, probability of A মানে A এর সম্ভাবনা বের করব, B এর সম্ভাবনা বের করব। অতঃপর এই দুটি গুণ করার পর আমরা দেখব এটা সমান হয় কিনা। যদি সমান হয় তাহলে আমরা বলবো ঘটনাদ্বয় স্বাধীন, অন্যথায় বলবো অধীন। তার পরবর্তী সংজ্ঞা হলো নির্ভরশীল বা অধীন ঘটনা। তা খুব সহজ বিষয়, যেটা স্বাধীন না সেটাই অধীন, বিষয়টা এরকম। তারপরে আমরা যদি বলি যে একটি ঘটনা ঘটবে কি ঘটবে না তা যদি অন্য ঘটনা দ্বারা প্রভাবিত হয় তবে তাদেরকে নির্ভরশীল বা অধীন ঘটনা বলে। এই ক্ষেত্রে কি হবে, এই ক্ষেত্রে এইটা এবং এটা যদি আলাদাভাবে বের করা হয়, নির্ণয় করা হয়, অর্থাৎ probability of A intersection B আলাদাভাবে নির্ণয় করা হয়, এটা আলাদাভাবে নির্ণয় করা হলো, B এর সম্ভাবনা আলাদাভাবে নির্ণয় করা হলো, এই দুটো গুণ করে দেখা যাবে এর সমান হবে না। অর্থাৎ probability of A intersection B not equal to probability of A into probability of B হবে। তাহলে আমরা দুটি সংজ্ঞাই একটি উদাহরণের মাধ্যমে আমরা দেখি। মনে করো একটি ছক্কা নিক্ষেপ করা হয়েছে, তাহলে নমুনা ক্ষেত্রটা হবে 1 2 3 4 5 6। তাহলে এই একটি ঘটনা আমরা ধরে নিচ্ছি 1 3 5, B একটি ঘটনা আমরা ধরে নিচ্ছি 3 6। তাহলে আমরা উপরে এটা একটু মুছে ফেলি। তাহলে এখানে আমরা এই ঘটনার সম্ভাবনা আমরা বের করব। তার আগে আমরা ইন্টারসেকশন বি টা বের করে নিই। এই ইন্টারসেকশন বি সমান সমান এখানে আমরা দেখতে পাচ্ছি 3। তাহলে দেখো probability of A intersection B, number of A intersection B divided by number of S। তাহলে আমাদের আসতেছে কত এখানে, নাম্বার অফ A intersection B এখানে হলো 1, নাম্বার অফ S 1 2 3 5 1 2 3 4 5 6। তারপরে দেখো probability of A আমরা বের করব, আবার probability of B বের করব, আমরা একসাথেই করছি। probability of A সমান নাম্বার অফ A divided by number of S into probability of B সমান নাম্বার অফ B divided by number of S। তাহলে এখন মান বসিয়ে দিই। নাম্বার অফ A এর ভিতরে কয়টি ফলাফল, 3টি। S এর ভিতরে কয়টি ফলাফল, 6টি। B এর ভিতরে কয়টি ফলাফল, 2টি। S এর ভিতরে কয়টি, 6টি। তাহলে দেখো কাটাকাটি করলে আমাদের হচ্ছে 1/6। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে probability of A intersection B এর মান 1/6 এসেছে, probability of A into probability of B এর মান 1/6 এসেছে। তাহলে আমরা A এবং B ঘটনাদ্বয়কে স্বাধীন বলতে পারি। আবার দেখো খুব সহজে আমি আরেকটা অধীন ঘটনা তৈরি করতে পারি, অর্থাৎ আমার মূল টার্গেট হলো এই দুটো মান সমান হবে না। তা দুটো মান যদি সমান না করতে চাই, আমরা এখানে যদি একটা মান বাড়িয়ে দিই, মনে করো আমরা A এর মান এখানে আমরা 2 একটা বাড়িয়ে দিলাম, 2 3 5। তাহলে এখানে কিন্তু পরিবর্তন হলো না, এখানে কিন্তু 3 রয়ে গেল কমন, একটাই আমাদের কমন আছে। এখন এখানে আমাদের মান পরিবর্তন হবে না, কিন্তু এখানে দেখো নাম্বার অফ এর জায়গায় এখানে কি হয়ে যাবে, 4 হয়ে যাবে। তাহলে নাম্বার অফ এ যখন এখানে 4 হয়ে গেল তখন আমাদের এখানে মানটা কত হলো, এখানে যদি আমরা কাটাকাটি করি তাহলে আমাদের আসতেছে, এখানে যদি আমরা কাটি 3 দুগুণে 6, এখানে 2 দুগুণে 4, 3 দুগুণে 6, তার মানে 2/9। তাহলে দেখো মানটা আমাদের মিলল না। এর অর্থই হলো A আর B ঘটনাদ্বয় অধীন। ঠিক আছে, তাহলে আমরা সংজ্ঞাগুলো বুঝতে পেরেছি। তা আমরা সংজ্ঞাগুলো খাতায় সুন্দরভাবে লিখব এবং মুখস্থ করে ফেলবো।
তা আশা করি সবগুলো সংজ্ঞাই তোমরা বুঝতে পেরেছো। তারপরেও যদি কারো কোনো সংজ্ঞায় বুঝতে সমস্যা থাকে তাহলে তোমরা কমেন্টসে লিখবে, আমি সেখান থেকে তোমাদের অ্যান্সার করার চেষ্টা করব। আর আমরা পরবর্তী ক্লাসে এই চ্যাপ্টারের যে সূত্রগুলো আছে সেই সূত্রগুলো দেখব এবং সূত্রের ব্যবহারগুলো আমরা শিখব। তো আশা করি সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ।